5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হলেও আবারও রাজধানীর রাজপথে ফিরে এসেছেন দলটির নেতাকর্মীরা। দুদক কোনোভাবে কোনো তথ্য দিয়ে সহায়তা করে নাই, এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত চিঠি লেখার পরেও। অন্যদিকে ভয়াবহ এক অভিযোগ এনেছেন এই শীর্ষস্থানীয় আইনজীবীরা, এবং তারা বলছেন যে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছিলেন। সম্ভবত ঘুরে দাঁড়িয়েছে এদেশের মানুষের মধ্যে যেভাবে মুক্তিযুদ্ধের যে আবেগ অনুভূতি, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সম্পর্কে মানুষের যে শ্রদ্ধাবোধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা অনবদ্য অবদান রেখেছিলেন। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া উচিত কি অনুচিত, এটা নিয়ে খুব চড়া গলায় কথা বলা জামায়াতে ইসলামী। ভাবটা এরকম যে তারা আওয়ামী লীগকে ভীষণ অপছন্দ করে। আমি মনে করি না, বরং আমি জামাতের জন্য জামাত আওয়ামী লীগকে আসলে কতটা বিচারের সম্মুখীন করতে চায় সেটা নিয়ে একটা প্রশ্ন তুলতে চাই। বলতে এসছি আওয়ামী লীগ প্রশ্নে কমনওয়েলথের কড়া বার্তা, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে ইতিমধ্যে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে 20 থেকে 24 নভেম্বর বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর করে গেলেন, এবং এই সফরে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা, নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি, বিএনপি, জামাত, জাতীয় পার্টির 2 অংশ, এনসিপির সাথে দফায় দফায় বৈঠক করেছেন। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের চলমান রাজনৈতিক যে পরিস্থিতি নিয়ে তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আসল ঘটনা। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া উচিত কি অনুচিত, এটা নিয়ে খুব চড়া গলায় কথা বলা জামায়াতে ইসলামী। ভাবটা এরকম যে তারা আওয়ামী লীগকে ভীষণ অপছন্দ করে। আমি মনে করি না, বরং আমি জামাতের জন্য জামাত আওয়ামী লীগকে আসলে কতটা বিচারের সম্মুখীন করতে চায় সেটা নিয়ে একটা প্রশ্ন তুলতে চাই। এর মধ্যে এটা নিয়ে একটা টকশোতে কথা বলেছি, আমি আজকে একটু আলাদাভাবে এখানে এটা বলে রাখি। প্রশ্নটা হচ্ছে এইরকম, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের বিরুদ্ধে মামলায় বিভিন্ন এলাকায় কতগুলো মামলায় বাদী হয়েছে। আমি এই প্রশ্নটা আবার বলবো, কেন বলছি সেই জায়গায় আসছি। আওয়ামী লীগের পতন এবং পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের বিভিন্ন এলাকায় লোকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমার এটা বলতে দ্বিধা নেই, অনেকগুলো মামলা ঠিকঠাক মতো হয় নাই, হরে দরে মানুষকে মৃত্যুদণ্ড হত্যা মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে আসলে অন্য অভিযোগ থাকলেও হত্যার অভিযোগ থাকার কারণ ছিল না, এবং প্রচুর মানুষজনকে ইনভলভ করা হয়েছে, এসব হয়েছে। এবং এর মাধ্যমে এক ধরনের মামলা বাণিজ্যও আছে, এটাও আমি মানতে প্রস্তুত আছি। নাম ঢুকিয়ে দাও, তারপর তার সাথে নেগোশিয়েট করে নাম বাতিল করানোর চেষ্টা করা, এগুলো আছে, এগুলো হয়েছে। এটার সাথে রাজনৈতিক দলের লোকজনও ইনভলভড আছে, কোনো সন্দেহ নেই, প্রশাসন, পুলিশ তো আছেই। কিন্তু দিনের শেষে বিভিন্ন এলাকায় তো আওয়ামী লীগের যেসব লোকজন মানুষের উপরে নানান অন্যায় অত্যাচার নিপীড়ন করেছে, বিশেষ করে রাজনৈতিক কর্মীদের উপরে করেছে, তাদের বিরুদ্ধে সহি মামলা হওয়া দরকার আছে, এবং সেরকম মামলাও প্রচুর হয়েছে। আমি প্রশ্ন করছি, সেই ধরনের মামলায় কতগুলোতে জামায়াত ইসলামী বাদী হয়েছে? এই মামলাগুলো মূলত বিএনপি করেছে। এখন এটা একরকম বিএনপির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে। কেন? আওয়ামী লীগ তো নির্বাচনে আসছে না, এটা মোটামুটি নিশ্চিত, খুব র্যাডিক্যাল কিছু যদি না হয়। আওয়ামী লীগও ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে খুব বেশি দাঁড়াবে তাও না, দাঁড়ালেও যেসব জায়গায় তাদের খুবই স্ট্রং অবস্থা আছে সেখানে দাঁড়াবে। কিন্তু এর বাইরেও সারা দেশে সব সিটে আওয়ামী লীগের সিগনিফিক্যান্ট নাম্বার অফ ভোটস আছে, কোনো সন্দেহ নেই এতে। এখন ওই ভোটটাকে বিএনপি জামায়াত উভয়ই চাইবে তার দিকে আনতে। এটা অস্বাভাবিক কিছু না, এই মানুষজনকে তো আর ফেলে দেওয়া যাবে না, দেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না। আমি প্রায় বলি যে এটা খুবই দুঃখজনক যে এখনও আওয়ামী লীগের লোকজন সমর্থন করে, বাট করে, তো ওদের ভোট আনার চেষ্টা করবে। জানা যায় জামায়াত ইসলামী এখন আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে আশ্বস্ত করছে যে তারা তাদের এই মামলাগুলো টেক কেয়ার করবে, এবং তারা তাদের পরিবারকে সাপোর্ট দিচ্ছে, তাকে মামলা থেকে ছাড়িয়ে আনার জন্য সাপোর্ট দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি করছে। ওই মামলাগুলো করেছে মূলত বিএনপির লোকজন, এবং এই ন্যারেটিভ জামায়াত মাঠে রাখছে যে বিএনপি তোমার বিরুদ্ধে মামলা করেছে, সুতরাং তাকে ভোট দিও না, আমাকে ভোট দিও। জামাত তার নির্বাচনী এই কৌশলটা মাথায় রেখে সম্ভবত খুব সামান্য পরিমাণ মামলা করেছে। অথচ জামাতের খুব মজলুম হওয়ার গল্প তো আমরা শুনি, গল্প বলছি কারণ জামাত একটা সময় পর্যন্ত আওয়ামী লীগ দিয়ে খুবই টর্চার হয়েছে। এটা হচ্ছে সর্বোচ্চ 2014 আগের ওই সময়কার নির্বাচনে, সেটা দেশের গণতন্ত্রের জন্য যতটা, তার চেয়ে বেশি হচ্ছে জামায়াত ইসলামের নেতাদেরকে শেখ হাসিনা একটা বিচারে, যে বিচারটা যে কোনো মানদণ্ডেই স্ট্যান্ডার্ড যদি আমরা চিন্তা করি, মোটা দাগেও এটা ফেয়ার ছিল না, যদিও তাদের অপরাধ ছিল না তা না, কিন্তু
একদিকে যেমন টিউলিপ সিদ্দিকের ব্রিটেনের আইনজীবীকে দুদক কোনোভাবে কোনো তথ্য দিয়ে সহায়তা করে নাই, এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত চিঠি লেখার পরেও অন্যদিকে ভয়াবহ এক অভিযোগ এনেছেন এই শীর্ষস্থানীয় আইনজীবীরা, এবং তারা বলছেন যে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছিলেন, সেই আইনজীবীকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে এবং ওই ভদ্রলোকের মেয়েকে, কন্যাকে হুমকি দেওয়া হয়েছে। এবং সেখানে তারা মন্তব্য করছেন যে ইউনূসের জামানায় আদালতে কি ধরনের হুমকি এবং নাক গলানোর, সরকারের নাক গলানোর একটা প্রক্রিয়া চলছে, ইন্টারফেয়ারেন্স এবং ইন্টিমিডেশন চলছে, তার উদাহরণ হচ্ছে টিউলিপের বাংলাদেশে নিযুক্ত আইনজীবীকে গৃহবন্দী করে রাখা। যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মামলার বিচারের রায় আগামী 1 ডিসেম্বর ঘোষিত হবে বাংলাদেশে। সে কথা জানবার পর ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী এবং মন্ত্রীদের একটি দল, সাবেক মন্ত্রীদের একটি দল ব্রিটেনের বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের কাছে একটা চিঠি পাঠিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই শীর্ষস্থানীয় আইনজীবীরা, যাদের মধ্যে এমনকি কনজারভেটিভ পার্টির বরিস জনসনের আমলের বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড আছেন কনজারভেটিভ পার্টির অর্থাৎ টরিদের সময়কার অ্যাটর্নি জেনারেল, যেটি ব্রিটেনে একটা মন্ত্রী পদমর্যাদার পদ, সেই অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিফ আছেন, টনি ব্লেয়ার, প্রখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী, আন্তর্জাতিকভাবে খ্যাত আইনজীবী শেরি ব্লেয়ার সহ 5 জন আইনজীবী, এবং তারা মিলে এই চিঠিটি পাঠিয়ে সরাসরি ইউনূস সরকার পরিচালিত এই বিচারকে অন্যায্য এবং কন্ট্রিভড মানে সাজানো কিংবা বলা যেতে পারে মতলববাজির বিচার হিসেবে অভিহিত করেছেন। তারা বলেছেন যে যেই বিচারে টিউলিপ সিদ্দিককে কোনোভাবে তার মৌলিক অধিকারগুলোই রক্ষিত হয়নি, তাকে কোনোভাবে তার বিরুদ্ধে কি অভিযোগ সেটা যেমন অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, ঠিক তেমনি এই বিচারে তাকে কোনোভাবেই তার নিজের পক্ষ ডিফেন্ড করার বা তার নিজের পক্ষের যুক্তিগুলো তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি। টিউলিপ সিদ্দিকী আগেই, মনে থাকবে আপনাদের, জুন মাসে যখন ডক্টর ইউনূস তারেক রহমানের সঙ্গে দেখা করতে, মানে আমাদের বলেছিলেন বটে কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ হবে, বিরাট বৈঠক হবে রাজা চার্লসের সঙ্গে, সেসব কিছুই ঘটেনি। কিয়ার স্টারমার 10 ডাউনিং স্ট্রিটের দরজাটুকু পর্যন্ত তার জন্য খোলেননি, কারণ তিনি বলেছেন এমন কোনো রাষ্ট্রীয় সফরের কথা তারা আগে জানতেনই না। তো সেই সফরটার সময় টিউলিপ সিদ্দিক কিন্তু একটা চিঠি লিখেছিলেন আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসকে, যে ডক্টর ইউনূস যাতে মিডিয়া ট্রায়াল না চালিয়ে ব্রিটেনের হ্যামস্টেড এবং হাইগেটের দশকের বেশি সময় ধরে এমপি থাকা টিউলিপ সিদ্দিক তখন লিখেছিলেন যে আমার বিরুদ্ধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ সম্ভবত ঘুরে দাঁড়িয়েছে। এদেশের মানুষের মধ্যে যেভাবে মুক্তিযুদ্ধের যে আবেগ, অনুভূতি, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সম্পর্কে মানুষের যে শ্রদ্ধাবোধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা অনবদ্য অবদান রেখেছিলেন সে সকল মুক্তিযোদ্ধা, তাদেরকে যারা সহযোগিতা করেছেন, এই কথাগুলো ইদানিংকালে এতটা গুরুত্বের সঙ্গে, এতটা সম্মানের সঙ্গে উচ্চারিত হয়েছে বা হচ্ছে, যা 1991 সনের পর থেকে আমরা কখনো দেখিনি। আমাদের মুক্তিযুদ্ধ আমাদের গর্ব। আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য একটি অনন্য উদাহরণ। গত কয়েকশো বছর বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে যারা স্বাধীনতা অর্জন করেছেন, এ সকল স্বাধীনতার একটা বিরাট অংশ অর্জিত হয়েছে উইল ফোর্সের মাধ্যমে, দলিলের মাধ্যমে এবং স্বেচ্ছায়। সাম্রাজ্যবাদী শক্তিগুলো চলে গেছে। ভারত স্বাধীন হয়েছে আন্দোলনের ফলে নয়। আন্দোলন সুদীর্ঘ ভূমিকা ছিল, কিন্তু ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেভাবে দেউলিয়া হয়ে পড়েছিল এবং তাদের ট্রেজারিতে এমন অবস্থা হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা জেনারেল ইলেকশন করবেন ইংল্যান্ডে, এই অবস্থা উইনস্টন চার্চিল সরকারের ছিল না। ফলে পৃথিবীর প্রথম তত্ত্বাবধায়ক সরকার ইংল্যান্ডে চালু হয়। যুদ্ধের পরে ব্রিটিশ পার্লামেন্ট সিদ্ধান্ত নেয় যে বর্তমান উইনস্টন চার্চিলের যে সরকার, এটি তত্ত্বাবধায়ক সরকার রূপে কর্মপরিধি চালাবে এবং অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ ইলেকশন করার যে টাকা, সেই টাকা হলে ইলেকশন দিয়ে তারা চলে যাবে। ঠিক ওই সময়টাতে
ভারত স্বাধীন হয়ে যায়। এর কারণ হলো ভারত তখন একটা ওয়েলফেয়ার স্টেট রূপে ব্রিটেন সাবসিডি দিয়ে চালাচ্ছিল, এবং তারা এই তাড়াহুড়ো করতে গিয়ে যে বিভেদ এবং বিসংবাদের বীজ বপন করে যায়। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত, পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত, এগুলো নিয়ে যে দ্বিমত তারা তৈরি করে যায় তাড়াহুড়ো করে, যার দায় আমাদেরকে এখনো বহন করতে হচ্ছে। তো যেটা বলছিলাম যে এভাবে অনেক রাষ্ট্র তৈরি হয়েছে যুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, প্রথম বিশ্বযুদ্ধের পর। অনেকে স্বাধীনতা অর্জন করেছেন বিকজ তারা ছেড়ে চলে গেছেন, কিন্তু খুব অল্প দেশ সরাসরি যুদ্ধ করেছে, যুদ্ধ করে জয়লাভ করেছে, তারপর স্বাধীনতা অর্জন করেছে, এবং এই সকল দেশের মধ্যে আমেরিকা এবং বাংলাদেশ অন্যতম। ফলে সারা দুনিয়াতে মুক্তিকামী মানুষ। আপনারা জানেন যে ইতিমধ্যে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে 20 থেকে 24 নভেম্বর বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর করে গেলেন, এবং এই সফরে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা, নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি, বিএনপি, জামাত, জাতীয় পার্টির 2 অংশ, এনসিপির সাথে দফায় দফায় বৈঠক করেছেন। এছাড়া তিনি বাংলাদেশে কমনওয়েলথভুক্ত 7টি দেশের হাইকমিশনারদের সঙ্গেও দলগতভাবে এবং একক দীর্ঘ বৈঠক করেছেন। বিষয়টা খেয়াল করুন যে 5 দিনের দীর্ঘ সফরে এসেছিলেন কিন্তু কমনওয়েলথ মহাসচিব। শুধু তাই নয়, কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন। আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার সঙ্গে দেশে বৈঠক করেছেন, এবং তারই মধ্যস্থতায় আওয়ামী লীগ নেতা এবং শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও অনলাইনে খুব গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। কমনওয়েলথ মহাসচিব আগামী নির্বাচনে ইনক্লুসিভ করবার দাবি জানিয়েছেন জোরালোভাবে। যদি ইনক্লুসিভ ইলেকশন না করা হয় তাহলে কমনওয়েলথ দেশগুলোর অন্ততপক্ষে আগামী নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের সমর্থন থাকবে না। স্পষ্ট বার্তা দিয়ে গেছেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবার আয়োজন চলছে, ডক্টর ইউনূস করছেন, নির্বাচন কমিশন করছে। এ কারণে নির্বাচন কমিশনের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন যে আপনারা নির্বাচনের আয়োজন করছেন করুন, কিন্তু একটা অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, এমন একটি কড়া বার্তা দিয়ে গেছেন। দিন যত গড়াচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার সময় চলে আসছে। আমরা নভেম্বরের শেষ সময় এসে কথা বলছি, আগামী কয়েকদিনের মধ্যে, 1 মাসেরও কম সময়, আগামী ধরুন 15 দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষিত হবে। এবং এই তফসিল আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি তফসিল ঘোষিত হয়, দেশে যেমন এটি গ্রহণযোগ্য হবে না, বিদেশেও গ্রহণযোগ্য হবে না। ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কমনওয়েলথ খুব গুরুত্বপূর্ণ একটা বডি। সেই বডির মহাসচিব নির্বাচনে যখন তফসিল ঘোষণা হবে ঠিক তার কয়েকদিন আগে বাংলাদেশ সফর করে গেলেন, এবং বাংলাদেশ সফর করে খুব স্পষ্ট করে বার্তা দিয়েছে আওয়ামী লীগকে বাদ রাখবেন। কিন্তু কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সাথে বৈঠক করতে কিন্তু দ্বিধা করেননি, বৈঠক করেছেন, দেশে গুরুত্বপূর্ণ নেতার সাথে বৈঠক করেছেন, এবং আওয়ামী লীগের আগামীর বা বর্তমানের অন্যতম প্রধান কাণ্ডারি সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করে এটি আশ্বস্ত করেছেন যে আমরা বাংলাদেশে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চাই। এই বার্তাটা সজীব ওয়াজেদ জয়কে যেমন দিয়েছেন, ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলাদা করে বলেছেন যে আপনারা নির্বাচন করবেন, কিন্তু নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক করতে হবে। নির্বাচন কমিশনকে সেই বার্তা দিয়েছেন। তো কমনওয়েলথ মহাসচিব প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করেছেন। অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা নিয়মিত এমন আপডেট খবর পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।